হ্যাঁ ভাই, শুরু করেন। আচ্ছা, ফার্স্ট আছে কি অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যান হোমার। চ্যাপম্যান একজন লেখক, তার মানে এই এই যে জন কিটস সে আসলে গ্রিক ভাষা জানতো না। সুতরাং হোমারের যে বিখ্যাত লেখাগুলো আছে লাইক ইলিয়াড, ওডিসি, এগুলো সে মানে এমনিতে সরাসরি পড়তে পারতো না, কারণ সে এই যে গ্রিক ভাষা এটা জানতো না। তো যখন চ্যাপম্যান নামের একজন ইংরেজ লেখক সে এই গ্রিক ভাষা থেকে ওগুলোকে ইংরেজিতে সে ট্রান্সলেট করলো, তখন কিডস ওগুলো পড়ে অনেক আনন্দিত হয়েছিল। যার কারণে কবিতাটার নাম দেখছে কি অন ফার্স্ট লুকিং টু চ্যাপম্যান হোমার। মানে কবিতাটার উদ্দেশ্যটা বা মানে এটা কি নিয়ে আর কি বুঝতে পারছেন? মানে সে হোমারের লেখাগুলো বুঝতো না, যেহেতু ওটা গ্রিক ভাষা লেখা হয়েছিল। এবং যখন হোমারের লেখাগুলো চ্যাপম্যান নামের একজন লেখক সে ওগুলোকে ইংরেজিতে সে ট্রান্সলেট করলো, দেন জন কিটস এগুলো পড়ে মানে অনেক অভিভূত হয়েছিল বা এগুলো মানে পড়ছিল আর কি, যার কারণে সে সেটা নিয়ে কবিতাটা লিখছে বা তার সে অনুভূতি নিয়েই। চ্যাপম্যান তাহলে একটা এরপর হচ্ছে দেখেন মানুষের নাম। কি আছে মাস আই, একজন লেখক, হ্যাঁ চ্যাপম্যান একজন মানুষ। আচ্ছা, এখানে কি আচ্ছা, বলছে? ঠিক আছে। আহ এই যে জর্জ চ্যাপম্যান উনি হচ্ছে সাধারণত এলিজাবেথিয়ান পিরিয়ড, ইংরেজি সাহিত্যের এই এলিজাবেথিয়ান পিরিয়ড, তিনি ওই সময়ের একজন অন্যতম লেখক ছিল জর্জ চ্যাপম্যান। তো এখানে কি বলছে মাচ হ্যাভ আই ট্রাভেলড ইন দ্য রেলমস অফ গোল্ড। এখানে রেলমস অফ গোল্ড দ্বারা বুঝিয়েছে কবিতার জগৎ, মানে আমি কবিতার জগৎ অনেক ঘুরেছি, মানে আমি অনেক কবিতা পড়েছি, প্রথম লাইনে এটা বোঝানো হয়েছে। এখানে ট্রাভেল দ্বারা বোঝানো হয়েছে পড়াকে। আর রেলম শব্দ অর্থ জগৎ। রেলমস অফ গোল্ড মানে হচ্ছে অনেক অনেক ধরনের বই, আমি অনেক ধরনের বই পড়েছি। অ্যান্ড মেনি গুডলি স্টেটস অ্যান্ড কিংডম সিন, এবং আমি অনেক দেশ এবং সাম্রাজ্য সম্পর্কে ওখান থেকে জেনেছি। মানে ওই বইগুলো হয়তো কোনো দেশ বা সাম্রাজ্য বা মূল কথা ঐতিহাসিক কোনো বই ছিল। তো সে ওইটাই বলছে যে অ্যান্ড মেনি, ও না আমার এখানে বিদ্যুৎ চলে গেছে, ওয়েট করুন একটু, বাতি জ্বালিয়ে নিই, ওয়েট ওয়েট, ওকে। এরপরে বলছে অ্যাট মেনি গুডলি স্টেটস অ্যান্ড কিংডমস ইন, এবং আমি অনেক এরকম বহু দেশ বা সাম্রাজ্য আমি দেখেছি, মানে দেখেছি বলছে আমি তাদের সম্পর্কে পড়েছি বইয়ে। রাউন্ড মেনি ওয়েস্টার্ন আইল্যান্ড আই হ্যাভ বিন, এবং আমি বিভিন্ন পশ্চিমা যে দেশগুলো, মানে এখানে পশ্চিমা যে কালচার বা তাদের যে সংস্কৃতি বা তাদের যে লিটারেচার, যেমন কানাডা, তারপর হচ্ছে ইংল্যান্ড, ফ্রান্স, সেই সমস্ত বা হচ্ছে গ্রিক, এদের কথা বলা হয়েছে যে কবি ওইগুলো পড়ছে বা তাদের বইটাই পড়ছে। হুইজ বার্ডস, এখানে বার্ড শব্দের অর্থ কিন্তু এখানে দেখো BARD, এই বার্ড মানে হচ্ছে কবি, তার মানে হুইজ বার্ডস ইন ফেয়ারলি টু অ্যাপোলো হোল্ড, মানে যে মানে যে কবিতাগুলো ছিল বা যারা কবি ছিল তারা সবাই অ্যাপোলোর অনুগত ছিল। অ্যাপোলো কি, গড অফ পোয়েট্রি, মানে কবিতার দেবতা বলা হয় তাকে। তো ওই মানে কিডস যা পড়ছে ওই পশ্চিমা সাহিত্য সবাই হচ্ছে গ্যাড, এই যে যে অ্যাপোলোর অনুগত ছিল সেই সমস্ত কবিরা। অফেন অপন ওয়াইড এক্সপেন্স আই হ্যাড বিন টোল্ড, এবং এখানে কি বলছে অফেন, প্রায়শই অপন ওয়াইড এক্সপেন্স আই হ্যাভ বিন টোল্ড, না আমি একদম এমন একটা পড়ছিলাম যেটা অনেক বেশি বিস্তৃত, মানে যেটা অনেক বড় কোনো কিছু বা মানে অনেক বিখ্যাত কোনো একটা বই। এখানে হয়তো সে ইলিয়াড বা ওডিসির কথা বলছে। হোয়াট, সরি, দ্যাট ডিপ বরড হোমার রুলড অ্যাজ ইস ডাইমেন্স, এবং সেখানে কে শাসন করেছিল? হোমার। এখানে শাসন করা বলতে সেই বইটা লিখছিল কি হোমার। হোমার কিন্তু একজন অন্ধ কবি। এরপরে বলছে ইয়েট ডিড আই নেভার ব্রেথ ইটস পিওর স্ক্রিন, মানে যদিও আমি এটার এই যে যে হোমারের যে বইগুলো, সেই বইগুলো যদি আমি একেবারে পিওরলি পড়তে পারিনি, মানে সে সরাসরি একেবারে গ্রিক ভাষাটা পড়তে পারেনি, সেটা বলছে যে ইয়েট যদিও, ডিড আই নেভার আমি কখনোই করিনি, ফেরেদি, এখানে ফেরেদি মানে টেস্ট করা বা পড়া, ইটস পিওর স্ক্রিন, মানে সরি এটা এটা যে মানে সত্যিকার যে আনন্দ আমি সেটা ভালো মতো উপভোগ করতে পারিনি, মানে রিয়েল যে কবিতাটা গ্রিক ভাষায় লেখা সে সেটা ভালো মতো পড়তে পারেনি বা সেটা সে পড়তে পারেনি, সেটা বলছে। টিল আই হিয়ার্ড চ্যাপম্যান স্পিক আউট লাউড অ্যান্ড বোল্ড, তবে আমি চ্যাপম্যানের সেই ওয়ার্ডগুলো শুনতে পেয়েছিলাম, বা চ্যাপম্যানের মানে যেহেতু আমি গ্রিকটা পড়তে পারিনি সুতরাং চ্যাপম্যান সেটাকে ট্রান্সলেট করেছিলাম, আমি সেটা পড়েছিলাম। দেন ফিল্ড আই আই লাইক সাম ওয়াচার অফ দ্য স্কাইস, এবং মানে মনে হয়েছিল যখন আমি যখন এই চ্যাপম্যানের হোমারের ট্রান্সলেট গুলো পড়ছি তখন মনে হয়েছে যে আমি আকাশ থেকে কোনো কিছু দেখতেছি। এখানে আকাশ থেকে কোনো কিছু দেখা মানে যখন একজন সি ডিসকভারার বা হচ্ছে মানে যেরকম আকাশ দেখে আর কি, এখানে ওইটা ওনাদেরকে বলা হয় হচ্ছে অ্যাস্ট্রোনোমার বা জ্যোতির্বিজ্ঞানী।
একজন জ্যোতির্বিজ্ঞানী যখন একটা নক্ষত্র বা একটা গ্রহ আবিষ্কার করে যতটা খুশি হয়, সেম ইজ এ কবি সে যখন হোমারের ইলিয়াড বা ওডিসি পড়ছিল চ্যাপম্যানের দ্বারা ট্রান্সলেট করা, সে অতটাই আনন্দিত হয়েছিল। when a new planet swims into his skin, এখানে সে আমি যে লাইনটা বললাম যে যখন সে একজন অ্যাস্ট্রোনমার, সে নতুন একটা প্ল্যানেট বা নতুন একটা গ্রহ আবিষ্কার করে, সে যতটা আনন্দিত হয়, কবিও এই হোমারের ইলিয়াড পড়ে বা ওডিসি পড়ে চ্যাপম্যানের ট্রান্সলেট করা ততটাই আনন্দিত হয়েছিল। অর লাইক স্টাউট কর্টেস হোয়েন উইথ ইগল আইস, এখানে কর্টেস হচ্ছে কে? কর্টেস হচ্ছে একজন সমুদ্র অভিযানকারী ব্যক্তি, সমুদ্র অভিযানকারী। তো এই যে কই বলছে আমি হয়তো তার মতো ওইরকম একেবারে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পড়েছিলাম ওই বইগুলো। হি স্টার্ড এট দ্য প্যাসিফিক এন্ড অল হিজ মেন, মানে এই কর্টেস সে হচ্ছে মেক্সিকোটা আবিষ্কার করছিল, মেক্সিকো যে দেশ ওইটা আবিষ্কার করছিল। তো সে মানে তার অনেক তীক্ষ্ণ দৃষ্টি ছিল, বা সে মানে তার সমুদ্র চলে তারা এরকমই থাকে, চালাক চতুর, অনেক বেশি লার্ন থাকতে হয়। সুতরাং এখানে কর্টেসের কথা উল্লেখ করা হচ্ছে এই কারণে যে কবি যখন হোমার ইলিয়াড বা ওডিসি পড়ছিল, তখন সেও জাস্ট ওই রকম কর্টেসের মতো একেবারে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পড়ছিল, বা অতটা ডিপলি সে ওগুলো পড়ছিল। লুকড অ্যাট ইচ আদার উইথ এ ওয়াইল্ড সারমাইজ, মানে যখন কর্টেস এরকম ভ্রমণ করে বেড়াতো, তখন তার যারা লোকজন ছিল সবাই তার দিকে বা তাকে দেখে বিস্ময় প্রকাশ করত। সাইলেন্ট আপন এ পিক ইন টেরিয়ান, এখানে টেরিয়ান হচ্ছে একটা পাহাড়ের নাম। মানে এখানে বলতে চাইছে যে যেরকম করে কর্টেস নতুন নতুন দেশ আবিষ্কার করত এবং তার যারা সহকর্মী ছিল সবাই তার দিকে বিস্ময়ে তাকিয়ে থাকতো, তো কবিও যখন হোমার ইলিয়াড পড়ছে চ্যাপম্যানের দ্বারা ট্রান্সলেট হয়ে, সে অতটাই বিস্মিত হয়ে গেছে। এটি হচ্ছে কবিতাটা। মানে কবি সে একটা কবিতা পড়ে তার অনুভূতিটা জাস্ট শেয়ার করছে, এটাই। বুঝতে পারছেন কি? জি, আচ্ছা, সহজ ছিল একটু তাও। হ্যাঁ একেবারে সহজই। তবে এটা হচ্ছে সাধারণত আপনাদের অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং স্কিল আছে, সেখানে বলে এটা কি সনেট নাকি। এখানে দেখুন কটা লাইন আছে, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তারপর এটা একটা সনেট এবং এটা কনসোনেন্ট, এটা আপনাদেরকে লিখতে বলতে পারে বা সেটা আপনাদেরকে প্রুভ করতে বলতে পারে, অথবা এটার মানে ইন্ট্রোডাকশনটা লিখতে বলতে পারে, এটা থিম লিখতে বলতে পারে, এটা সামারি লিখতে বলতে পারে, এটা রাইম স্কিম লিখতে বলতে পারে, ফিগারস অফ স্পিচ বলতে পারে। সেগুলো এটা আপনার পড়াইলাম আর কি। অথর্স পজিশন কি, এখানে কিন্তু দেখো কি নিজের কোনো কিছু নিয়ে বলতে দেয়, এটা কিন্তু একটা সাবজেক্টিভ পয়েন্ট। ওকে, আচ্ছা এখানে দেখুন কি আছে, এই মানে নিচে দিকে আছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন কি বলছে? This was the sonnet in which John Keats almost suddenly came to what may be called poetic maturity, মানে তার মধ্যে এই যে কবি গুণ এটা আরো বেশি আরেকটু ম্যাচিউরড হয়েছিল, ওইরকম একটা কবিতা হচ্ছে। Whatever he had written before certainly had great promise, but was the work of an adolescent though an ardently passionate mind, মানে সে সময় যা কিছু লিখতো ওখানে তার, যেহেতু সে অল্প বয়সে লেখালেখি শুরু করেছে, সুতরাং তার একটা তারুণ্যের প্রতিভা ছিল ওখানে। তবে এই কবিতা একটা অন্য রকমের আর কি, এখানে সে মনে হয় ধৈর্যশীল হয়ে কোনো কিছু লিখছে। ইন দিস সনেট, এই সনেটের মধ্যে দ্য গ্রেট প্রোমাইস ওয়াজ ফুলি রিয়ালাইজড, মানে কবির যে আসল মানে তার যে একটা কাব্যগুণ বা কোনো কিছু পড়ার প্রতি যে এক তীক্ষ্ণ মনোভাব, এইটা সে ভালো মতো বুঝতে পারছে বা রিয়েলাইজ করতে পারছে। দ্য অকেশন অফ রাইটিং দ্য পোয়েম ওয়াজ, এই কবিতা লেখার উদ্দেশ্য ছিল কি বা কারণ ছিল কি, অ্যাজ দ্য টাইটেল ইন্ডিকেটস, কবিতার টাইটেলে সেটা বলে দেয়। কিডস ফার্স্ট রিডিং অফ চ্যাপম্যান ট্রান্সলেশন অফ হোমার ইলিয়াড এন্ড ওডিসি, কিডস যখন সে প্রথমবারের মতো হোমারের ইলিয়াড আর ওডিসি পড়তেছিল, সেটা কিনা চ্যাপম্যান ট্রান্সলেট করছিল ইংরেজিতে, এটাই হচ্ছে কবিতা। টাইটেল থেকে আমরা বুঝতে পারি ইট হ্যাজ এ সিগনিফিকেন্স, তবে এটার একটা তাৎপর্য আছে। কি কিছু বলতেছে নাকি না? ওকে, কোন জায়গায় ছিলাম? তবে এটা একটা মানে গুরুত্ব আছে বা তাৎপর্য আছে। কিডস ওয়াজ এন্ড হ্যাজ বিন অ্যাক্লাইমড সিন্স অ্যাজ বোথ অ্যান এলিজাবেথিয়ান এন্ড এজ এ গ্রিক আচ্ছা কিস ইজ জন কিডস, সে কিন্তু সাধারণত সরি এখানে বলছে কিডস ওয়াজ এন্ড হ্যাজ বিন অ্যাক্লাইমড সিন্স অ্যাজ বোথ অ্যাজ এলিজাবেথিয়ান এন্ড অ্যাজ এ গ্রিক চ্যাপম্যান ট্রান্সলেশন ইজ এ ব্লেন্ড অফ বোথ, মানে জন কিডস সে আসলে এই দুইটাকে ভালোবাসতো, বা সে মানে দুইটাতে মোটামুটি তার বেশি অ্যাট্রাকশন ছিল, এলিজাবেথিয়ানদের বা সেই এলিজাবেথিয়ান এই যে লেখালেখি সেগুলোর প্রতি প্লাস যে গ্রিক লেখালেখি এদের প্রতি, সুতরাং সে এগুলার দ্বারা অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছিল, সেগুলো পড়তে ইচ্ছা করতো তার। চ্যাপম্যান ট্রান্সলেশন ইজ এ ব্লেন্ড অফ বোথ, এবং চ্যাপম্যানের লেখার মধ্যে এগুলো দুইটাই আছে। চ্যাপম্যান ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেট এলিজাবেথিয়ানস অফ দ্য 16th সেঞ্চুরি, চ্যাপম্যান কে ছিল 16 শতকের এলিজাবেথিয়ান এজের অন্যতম একজন বিখ্যাত লেখক ছিল চ্যাপম্যান, ভেরি পপুলার অ্যামং হিজ কন্টেম্পোরারিজ বোথ অ্যাজ এ ম্যান অফ অ্যাকশন এন্ড লিটারি ক্যাপাবিলিটি, সেটা হোক মানে দুইটা দিক ক্ষেত্রে তার সমসাময়িকদের মধ্যে অনেক বেশি সে কি বলতো ইনফ্লুয়েন্সিয়াল বা প্রভাবশালী ছিল, হোক সেটা মন মানসিকতার দিক ক্ষেত্রে বা হোক সেটা তার এই যে লেখালেখির ধরন এটার দিক ক্ষেত্রে। কি কিছু বলতেছো নাকি? ওয়েট, না সরি,
এরপর বলছে হি ওয়াজ অ্যামাং দ্য কোম্পানি অফ দ্য লিডিং ড্রামাটিস্ট অফ হিস টাইম, এবং তার সময় যারা ড্রামাটিস্ট ছিল সবার মধ্যে সে লিডিং, মানে সে অনেক ভালো একটা পজিশনে ছিল আর কি। হু ট্রান্সলেটেড দ্য প্রিসাইজ গ্রিক অফ হোমার ইনটু দ্য স্প্লেন্ডর অফ এলিজাবেথ ইন ইংলিশ, যে কিনা হোমারের যে লেখালেখিগুলো আছে সারা মানে পৃথিবীতে কিন্তু 4টা জাত মহাকাব্য আছে, একটা হচ্ছে রামায়ণ, আর একটা হচ্ছে মহাভারত, দুটো হিন্দু ধর্মের, বাকি আর দুইটা হচ্ছে এই হোমারের ইলিয়াড আর ওডিসি। এই 4টাই সারা পৃথিবীতে জাত মহাকাব্য আছে। ওকে, তো এই যে যে চ্যাপম্যান সে আর কি এই এই যে ইলিয়াড ওডিসি এইগুলোর ইংরেজিতে ট্রান্সলেট করছিল এই এলিজাবেথের সময়ে বা এলিজাবেথের এই যে চ্যাপম্যান ভার্সন অফ হোমার ন্যাচারালি স্যাটিসফাইড কিডস প্যাশন ফর ফ্রেজেস and for his full vigorous adventurous life as narrated by Homer in this account of the Greek heroes and the Trojan War। মানে এখানে আর কি সেই ইলিয়াড ওডিসির মধ্যে যে যে জিনিসগুলো আছে সেখানে অ্যাডভেঞ্চার আছে, তারপরে প্রাণবন্ততা আছে, তারপর যে ধরনের জীবন বা যে যুদ্ধের কথা বলা আছে সবগুলো সে হোমার মানে সে চ্যাপম্যান সে ন্যারেট করছে তার ইংলিশ ভার্সনে। এরপর বলছে এভিডেন্টলি kids had read other translation from the Greek, but Chapman seemed to him very much pleasure giving। মানে যদিও কিডস এরপরে আরো অনেক গ্রিক সাহিত্য পড়ছে, কিন্তু চ্যাপম্যানের যে ট্রান্সলেশন এটা তার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এরপর বলছে দিস সনেট অলসো রিভিলস কিডস প্যাশন ফর ইন্টেলেকচুয়াল অ্যান্ড লিটারারি, কোন জায়গায় ছিলাম, হিজ প্যাশন for intellectual and literary pleasure derived from reading of ballads and romances of the olden times। মানে এই সনেটের মধ্যে কিডস আরো কি বুঝিয়েছে সে যে একজন কত বড় সাহিত্যিক এবং লেখালেখির প্রতি বা সাহিত্যের প্রতি তার যে কতটা ভালো বা মানে ওল্ড জিনিসের প্রতি তার যে কতটা অ্যাট্রাকশন সেটা। while reading the romances, এই যে মানে রোমান্স কি রোমান্স বলা হয় যেগুলো মানে কল্প কাহিনীর উপর ডিপেন্ড করে লেখা হয়, এই রোমান্স গুলো পড়ার সময় হিটস ইমাজিনেশন, তার যে কল্পনা শক্তি উড অ্যাপ্রিহেন্ড দেম এজ রিয়েল লিভিং ইভেন্টস, মানে তার কল্পনা শক্তি মনে হয়েছিল যেন বাস্তব লাইফের মতো। an incident in the process of happening। The opening lines of the sonnet state the poet's wide reading। মানে এখানে প্রথম লাইনটা দ্বারা বোঝায় কবি অনেক বেশি মানে পড়াশোনা করেছে, যেমন কি বলছে মাজ আই হ্যাভ ট্রাভেল টু দ্য রিলেমস অফ গোল্ড, আমি অনেক কিছু পড়ছি আর কি বা অনেক সাহিত্য নিয়ে পড়াশোনা করছি। এরপরে বলছে যেমন এখানে the state the poet's wide reading the phrases the realms of gold many godly estates and kingdom and western islands are all are metaphor for the various kinds of legend and myth and romances the poet has been roaming about it। মানে এই যে যে ফ্রেজ গুলো আছে the realms of gold, many goodly estates and kingdom western island, এগুলো দ্বারা বোঝায় লেখক আসলে কত কিছু পড়ছে। ওয়েস্টার্ন আইল্যান্ড দ্বারা বোঝাচ্ছে ওয়েস্টার্ন লিটারেচার, আর এখানে মেনি গুডলি এস্টেট এন্ড কিংডম দ্বারা ভালো লেখালেখি গুলা। আর রিলেমস অফ গোল্ড বলতে অনেক ধরনের লেখা ও ইতিহাস, তারপরে দর্শন, এই সমস্ত কিছু, তার মানে এইগুলো দ্বারা বোঝা কবি অনেক বেশি দক্ষ ছিল বা অনেক বেশি পড়াশোনা করছে। কিটস ইজ নোন টু বি এ রিচলি সেনসুয়াস পোয়েট, এবং সে যেহেতু সেনসুয়াস বা অনুভূতি সম্পন্ন কবি ছিল, অ্যান্ড ইজ সেনসুয়াসনেস ইজ নট মেরিলি রিলেটেড টু লিভিং রেসপন্সেস টু দ্য সেন্সেস বাট টু ইমাজিনেটিভ অ্যাপ্রিহেনশন অ্যাজ ওয়েল। তবে তার সেন্সগুলো শুধুমাত্র যে বাস্তব লাইফের ক্ষেত্রে ছিল সেটা না, বরঞ্চ যেগুলো অবাস্তব বা হচ্ছে মানে এই যে যে বইটই আর কি এগুলোর প্রতিও ছিল। এরপরে আপনারা ক্রিটিক্যাল সামারিটা দেখুন এখানে কি বলছে সংক্ষেপে, এটা পড়লে টোটালি মনে হয় একটা ভালো ধারণা হয়ে যাবে। আমরা কিন্তু এখানে যে কিছু মেটাফর দেখলাম যেখানে কোন কোন মেটাফর ইউজ করেছে, এরপর যখন আমরা অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং স্কিল হলো তখন এখানে আরো বিস্তারিত ফিগারস অফ স্পিচের কথা বলা আছে। এখানে কি বলছে দ্য অক্টেভ, মানে অক্টেভ কি শেষের আট লাইনকে বলা হয় অক্টেভ। দিস সরি ফার্স্টের আট লাইনকে দিস ইজ দ্য ফার্স্ট 8 লাইন অফ দ্য সনেট স্টেটস দ্যাট ইমপ্লাইড কন্ট্রাস্ট বিটুইন কিডস রিডিং অফ আদার রোমান্সেস এন্ড হিজ ফার্স্ট রিডিং অফ চ্যাপম্যান ট্রান্সলেশন অফ হোমার এপিক ফ্রম ইলিয়াড এন্ড ওডিসি। মানে প্রথম আট লাইনে কিডস একটা তুলনা করেছে কাদের মধ্যে, সে হোমারের এই যে যে হোমারের লেখা আর হচ্ছে চ্যাপম্যানের ট্রান্সলেট করে ইলিয়াড আর ওডিসি পড়ছে এইগুলোর মধ্যে, এবং বাকি অন্য যা কিছু পড়ছে এগুলোর মধ্যে একটা ডিফারেন্স দেখিয়েছে বা একটা কনফ্লিক্ট দেখিয়েছে। জাস্ট মিনিট, বিদ্যুৎ আসছে, একটু লাইট অফ করে দিই। ওকে, এরপর বলছে দ্য পোয়েট হ্যাজ বিন এ ট্রাভেলার ইন দ্য কান্ট্রিজ অফ দ্য মাইন্ড of imagination and the fancy and derived from his travel, that is reading of books of adventure romances styles in a এরপর বলছে inestimable pleasure, মানে কবি সে অনেক ধরনের বই পড়ছে, যেমন এখানে রোমান্টিক যে গল্পগুলো সেগুলোর কথা বলছে, অ্যাডভেঞ্চারাস যে বইগুলো যেমন রবিনসন ক্রুসো, গালিভার ট্রাভেলস, মানে এরকম সে অনেক বই পড়ছে যেগুলো তাকে অফুরন্ত আনন্দ দিয়েছে। they have given him as much joy as the sight of the realms of gold would give a poor man। মানে হচ্ছে একজন গরিব লোককে অফুরন্ত মানে সম্পদ দিলে সে যতটা খুশি হয়, তো এই যে কবি সে এই যে বইগুলো পড়ার সময় এতটা আনন্দিত হয়েছিল। ইন দ্য সেকেন্ড লাইন, পরবর্তী লাইনে
These romances are stated informally of goodly estate and kingdom scene, and here goodly is the keyword, which means noble, joy giving, comforting, pleasurable. এরপরে সেকেন্ড লাইনে মানে সেগুলো আসলে কতটা ভালো মানের বই ছিল সেটা বোঝা রয়েছে এই ওয়ার্ড গুলো দ্বারা, গুডলি। এবং সেই গুডলি দ্বারা কি বলেছে, নোবেল মানে অনেক ভালো লেখা বা অনেক সুন্দর টাইপের লেখা, সেগুলো আনন্দদায়ক, তারপরে হচ্ছে আরামদায়ক এবং অনেক বেশি আনন্দদায়ক। In the third line, Western Island stand for romances, delineating in the touch of myth legend to the people of the romancely enchanting numerous islands on the western coast of England and Scotland, such as the Hebrides and others. এবং থার্ড লাইনে ওয়েস্টার্ন আইল্যান্ড দ্বারা কি বোঝানো হয়েছে, ওয়েস্টার্ন কান্ট্রি বা ওয়েস্টার্ন দেশের যে লিটারেচার গুলো, সেটা হতে পারে ইংল্যান্ডের বা স্কটল্যান্ডের বা হেব্রিডেসের, সেগুলো কিডস পড়ছে আর কি। দ্য ফোর্থ লাইন ডিসক্রাইবস হাউ দ্য পোয়েটস have composed romantic poem dealing with the eerie and mystical life in the western island। এবং এরপরে ফোর্থ লাইনে বলা হয়েছে কবি এই রোমান্টিক কবিগুলো মানে কিভাবে আসলে পড়ছিল এবং মানে পড়ার পরে আসলে তার মন মানসিকতা কিরকমটা ছিল, সে ওই রকম মিস্টিক্যাল হয়ে গেছে। হুইজ বাস দ্য ফেলতি টু অ্যাপোলো হোল্ড, মানে হচ্ছে এখানে কি বলছে যে সে এমন সমস্ত কবিদের বইটি পড়ছে যে সমস্ত কবির সাথে অ্যাপোলোর অনুগত ছিল, মানে অ্যাপোলো হচ্ছে গড অফ পোয়েট্রি, সুতরাং তার সান্নিধ্যে এমন কেউ থাকবে যারা অনেক ভালো লেখা থাকে আর কি, সুতরাং কবি ওই ধরনের কারো লেখা লিখে পড়ছে, সেই জন্য এই লাইনটা লেখা হয়েছে। এরপর বলছে মিনস সিম্পলি দ্যাট দ্য পোয়েটস অফ আর romances of this island in praise of the god of poetry Apollo. In the second part of the octave, মানে octave of the outline, প্রথম চার লাইনে কি বলা আছে আমরা দেখলাম, এবার লাস্টের চার লাইনে কি বলছে, Keats describes his growing acquaintance with Homer till he comes by Chapman translation, which aroused his passion full of intensity। মানে সে এই হোমারের যে ইলিয়ার রয়েছে এগুলো পড়ার আগে তার অবস্থাটা আসলে কি রকমটা ছিল, তবে এই কিন্তু সরাসরি পড়তে পারেনি, কারণ সে গ্রিক ভাষা জানতো না, যার কারণে সে চ্যাপম্যানের ট্রান্সলেশন ভার্সনটাই পড়ছে। He says that had been told about Homer, it may also be taken to mean that he had picked up a cursory acquaintance with Homer। মানে এটা দ্বারা বোঝা যে হোমারের প্রতি তার অনেক বেশি কৌতূহল ছিল সব, বা সে হোমারটাকে ভালো মতো পড়তে চেয়েছিল। Or else how would he use the phrase deep broth for Homer? He know the taste of Homer, but through Chapman Homer became richly delicious। মানে সে হয়তো হোমারের লেখালেখি সম্পর্কে জানতো কিন্তু সে পড়তে পারতো না, এবং সেটা সে পড়তে সক্ষম হয়েছে এই চ্যাপম্যানের দ্বারা, এবং চ্যাপম্যান সেটা বেশ ভালো মতো তাকে বুঝিয়েছে, বা চ্যাপম্যান এমন সুন্দরভাবে বর্ণনা করছে বা ওই দুটোকে ট্রান্সলেট করছে যেটা কিডস পড়ে অনেক বেশি আনন্দ পেয়েছিল। Kids could intimately realize the pure screen of poetry of Homer only when he read the Greek epic poet of Chapman's translation। মানে সে চ্যাপম্যানের যে ট্রান্সলেশন ভার্সনটা আছে এই ভার্সনটা পড়ার মাধ্যমে সে আসল যে আনন্দ, পিওর যে একটা প্রশান্তি, এটা সে খুঁজে পেয়েছে আর কি, বা সে এটা অনুভব করছে। The phrase loud and bold suggests the quality of the language of Homer's translation। এখানে যে ফ্রেজ আছে লাউড এন্ড বোল্ড, এগুলো বোঝাচ্ছে যে ওখানে হোমারের আসলে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বা শব্দ চয়নটা আসলে কতটা হাই লেভেলের ছিল। এরপর বলছে চ্যাপম্যান of Homer in verse it suggests Chapman unconventional and bold approach to Homer। The system মানে এই পর্যন্ত হচ্ছে প্রথম 8 লাইনের একটা ডেসক্রিপশন বা হচ্ছে লাইন বাই লাইন এক্সপ্লানেশন। এরপর লাস্টের 6 লাইন তাকে বলা হচ্ছে 6 লাইনকে এটার এক্সপ্লানেশন কি বলছে, अगेन ডিভাইডেড ইনটু টু পার্ট, এটাও দুটো অংশে বিভক্ত। In its sharp contrast to the mode of the octave and the atmosphere suddenly changes with which the sextet opens. So the first image illustrating the deep passionate joy of reading Chapman Homer is that an astrologer with his eyes intensely fixed on his stars and planets when he happens to discover new planet এবার নন্দীভর। মানে প্রথমে এই সেস্টেটের প্রথম দিকে একজন অ্যাস্ট্রোনমারের সাথে তুলনা করা যায়, একজন অ্যাস্ট্রোনমার বা হচ্ছে যে জ্যোতির্বিজ্ঞানী, একজন জ্যোতির্বিদ, সে একটা নতুন মানে তার এরিয়া টেলিস্কোপ দিয়ে নতুন একটা তারা বা হচ্ছে গ্রহ বা একটা নক্ষত্র আবিষ্কার করার পরে তার মনের অবস্থা বা সে যতটা আনন্দিত হয়, এখানে সেই অর্থে কিন্তু এটা ইউজ করা হয়েছে। ওকে, বা এই যে লেখক সে নিজেও ঠিক অতটাই আনন্দিত হয়েছে। এবার বলছি ইন দ্য লাস্ট লাইন অফ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য সেস্টেট Keats changes the metaphor. Now the image is evocative of the romantic adventurous early Renaissance time. He felt like the Spanish soldier and hero Cortes who observed the entire space as a isthmus then known as Darien, joining Central and South America and Mexico from a hilltop before marching his army to conquer the country। মানে এরপরে সে নিজেকে মানে কর্টেসের সাথে তুলনা করছে। কর্টেস কে ছিল, সে অনেক বড় একজন সৈন্য, সরি একজন মানে সে অনেক হাই লেভেল একজন যোদ্ধা ছিল, বা অনেক বড় একজন মানে যোদ্ধা ছিল, একজন মানে হিরো ছিল আর কি। তো সে যখন এই মেক্সিকান কান্ট্রিটাকে নিজের দখলে নিতে চেয়েছিল, তো সে একটা পাহাড়ের উপর ডেরিয়ান পর্বত এবং
মানে সে টোটাল চারপাশের ধারণাটা বুঝতে পারছিল আর কি ওখান থেকে। The image of the legendary hero with a fiery warlike spirit standing silent and reflective on a hilltop and observing the country to be conquered is suggestive of the joy and impending triumph। মানে ওখান থেকে সে হলো মানে তার যে জয়টা, সেই জয়টা অনুভব করতে পারছিল। মোট কথা একজন সৈন্যের কথা বলা হয়েছে যে কিনা এই এই মেক্সিকো জয় করতে যায়। তো সবচেয়ে ওখানকার যে বড় পর্বত, এই পর্বত উঠে সে চারপাশের দৃশ্যটা ই করতেছে, পর্যবেক্ষণ করতেছে বা নোটিস করছে, এবং মানে এটা ভাবতেছিল যে এটা যদি সে ই করে মানে দখল করে না তাহলে মানে তার কতটা ভালো লাগবে বা সে কি কি পাবে, এগুলো সে বলতে অবজার্ভ করেছিল। তো কৃষ্ণের অবস্থা ওইরকমটা হয়েছিল যে কৃষ্ণ এটা পড়ার পর তার মনের অবস্থা ঠিক ওইরকমটাই হয়েছিল। The image proved prophetic insofar as the sonnet marked the beginning of Keats' passionate march into the world kind of poetry। মানে কিটস এই কবিতা জগতে আসলে নিজে কতটা অ্যাকোয়েন্টেন্স করছে বা সে কতটা আসলে এখান থেকে বুঝতে পারছে, সেজন্য এখানে সেই ইমেজটা বা মেটাফোরটা ইউজ করা হয়েছে। and ultimately gaining the laurels of triumph, এবং সে জয়ী হয়েছে। মানে সে হোমারের যে ইলিয়াড ওডিসি এগুলো বেশ ভালো মতো বুঝতে পারতেছে মানে যে ট্রান্সলেশন ভার্সন দ্বারা। এটা হচ্ছে মোটালি টোটাল কবিতার এক্সপ্লানেশন। বুঝতে পারছেন কি দুজনে? জি, আচ্ছা, আরেকটা জিনিসের প্রশ্ন ছিল, যেটা একটা জিনিস সে ট্রান্সলেট করছে, ট্রান্সলেট করার মধ্যে এমন কি ছিল যেটা আলাদা? মানে সবাই তো ভাষা একইভাবে মনে হয় ট্রান্সলেট করে। ওইটা বলি না, এই যে মানে গ্রিক ভাষা সে জনকেট জানতো না। গ্রিক ভাষা তো হচ্ছে আরেকটা ভাষা। আর এই যে হোমা সরি চ্যাপম্যান যে ট্রান্সলেট করছে, অনুবাদ করছে বা ট্রান্সলেট করছে, এটা সে ইংরেজিতে করছে। কিডস গ্রিক ভাষা জানতো না বলে সে ইংরেজিটা পড়ছে। বুঝতে পারছেন? হ্যাঁ, সেইখানে বলছে না যে অন্যান্য যারা ট্রান্সলেট করছে তাদের চেয়ে এই চ্যাপম্যানের ট্রান্সলেশনটা তার ভালো লাগছে, মানে হ্যাঁ, এটা কেন সব লাগছে? সবাই তো আর একমত সামঞ্জস্যপূর্ণতা বা হচ্ছে কারণ সবার লেখার মতো তো অতটা সামঞ্জস্য থাকে না। আপনি দেখবেন সাধারণত যে আহ কোন বইটার কথা বলবো, সেদিন একটা বই পেলাম, রিচ ড্যাড পুয়ার ড্যাড। ঠিক আছে? তো এইটা অনিশ দাস অপু লিখছে, আখতার উজ্জামান সুমন লিখছে। মানে এটা মেইন লেখক হচ্ছে মেবি রিচ ড্যাড পুয়ার ড্যাড লিখছে। ওইট 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 দেখি একটু পরে নাই। রিচ ড্যাড পুয়ার ড্যাড না, just a minute. হ্যাঁ, দেখুন আমি দুটো ছবি দিয়েছি। দেখুন ওখানে একটা বই অনেক মানুষের মানে ওগুলোকে ট্রান্সলেট করছে বাংলায়, তো সবচাইতে বেস্ট হয়েছে অনিশ দাস নিপু মেবি তারটা। ওকে, তো এখন সবার ল্যাঙ্গুয়েজ চুজিং তো একরকমটা না। কেউ মনে করুন একটা ওয়ার্ডের একটা সমার্থক শব্দ ইউজ করলো বা হচ্ছে সে এমন ভাবে বললো, মানে সবাই তো আর একই একইভাবে এক্সপ্লেন করতে পারে না, তাই না? তো যাটা সবচাইতে বেশি ভালো হয় হয়তো তারটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় বা তারটাই পড়ে। তো এই যে যে চ্যাপম্যান সে এত সুন্দরভাবে এই ই করতে পারছিল, কি বলে যে এই যে ইংলিশে ওটা ট্রান্সলেট করতে পারছিল, এবং যার কারণে জন কিচার এটা পড়ে আরো বেশি আনন্দ পেয়েছিল সবচাইতে বেশি, এবং সে সুতরাং সে হিসেবে কবিতাটা লিখছে। এখন কারণ একই রকমের আসলে এক্সপ্লানেশন হয় না। এখন আমি একভাবে বলবো, আমার টিচার একভাবে বলবে, অন্য কেউ আরেকভাবে বলবে, মানে এরকম তো ভ্যারিয়েশন থাকবে, তাই না? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তো এটাই হচ্ছে আমাদের রোমান্টিক পোয়েট্রি। এখন হচ্ছে আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার শুরু করতে হবে। আজকে বলছিলাম আজকে কত এইজ গুলো সম্পর্কে একটা ধারণা দেয়। আপনাদের দুজনের কাছে এনএবিসি অফ ইংলিশ লিটারেচার বইটা আছে না? জি। এই বইটা বের করুন। বইটার হচ্ছে 101 পেজ বের করুন, তাহলে পেয়ে যাবেন।
পেজ? 101। পেয়েছি। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এখানে আছে। জি পেয়েছি। যেখানে আছে কি দ্য হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার ইজ ভেরি ক্লোজলি রিলেটেড টু দ্য হিস্টোরি অফ দ্য ইংলিশ পিপল। মানে যেহেতু এটা আমরা ইংলিশ লিটারেচার বলতে কিন্তু ইংল্যান্ডের যে সাহিত্য এটা খুবই সাধারণত, সুতরাং তাদের লোকজনকে নিয়ে হবে। এটাই সিম্পল। ইট বিগিন উইথ দ্য এমার্জেন্স অফ দ্য ইংলিশ নেশন অ্যান্ড কেপ্ট অন ইনভলভিং অ্যালং উইথ দ্য সোশ্যাল ডেভেলপমেন্ট অফ দ্য নেশন। এটা সাধারণত ইংরেজ জাতি তাদের কিভাবে ডেভেলপমেন্ট বা বিকাশ হয়েছে, সাধারণত এগুলো নিয়ে হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা। In the history of this nation, there had been several religious and political changes. এবং এই জাতিতে কিন্তু অনেক ধর্মীয় বা পলিটিক্যাল চেঞ্জ এসেছে সময় সময়। সায়েন্টিফিক ডিসকভারিজ অ্যান্ড ইনভেনশনস অলসো চেঞ্জ দ্য মোড অফ লাইফ টাইম টু টাইম। এবং এই যে বৈজ্ঞানিক যে আবিষ্কার, তারপরে হচ্ছে মানে যে আবিষ্কারগুলো আর কি, এগুলোর দ্বারা সময় সময় মানুষের জীবন ধারণ সবই চেঞ্জ হয়ে গেছে। All these historical changes brought about significant changes in literature। এবং এই সমস্ত যে ঐতিহাসিক পরিবর্তন, এই সমস্ত কিছু কিন্তু শুধুমাত্র মানুষের জনজীবন পরিবর্তন করেছে এটা না, বরঞ্চ সাহিত্য অনেক বেশি পরিবর্তন নিয়ে আসছে। সো ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার দেয়ার আর সিগনিফিকেন্ট ফেসেস অর প্রোগ্রেস। সুতরাং এখানে মানে অনেক অনেক সময় দেখা দাও যে লিটারেচারটা অনেক হাই লেভেলে চলে গেছে বা সবাই মানে সাহিত্য প্রেমী হয়ে গেছে, অনেক সময় এটা অনেক মানে লো লেভেলে চলে আসতো, মানে অনেক আপস অ্যান্ড ডাউন ছিল। ইচ অফ দিস ফেজ নোন এজ এজ এবং পিরিয়ড, মানে এবং সেই ধাপগুলোকে আমরা নাম দিতে পারি কি এজ বা পিরিয়ড। হ্যাজ বিন গিভেন এ পার্টিকুলার নেম। এবং সেই প্রত্যেকটা এজে একটা নাম আছে এবং সেই নামগুলো কিন্তু কিসের উপর ডিপেন্ড করে দেওয়া হতো। সামটাইমস আফটার দ্য নেম অফ দ্য কিং অর কুইন, কোনো সময় রাজা বা রানীকে উল্লেখ করে বা রাজারা বা হচ্ছে রানীর জন্মে বা তাদের মানে তাদের নামের উপর ডিপেন্ড করে। সামটাইমস আফটার দ্য নেম অফ এ গ্রেট রাইটার, অথবা হতে পারে সেটা কোনো একজন বিখ্যাত লেখকের উপর ডিপেন্ড করে। এন্ড সামটাইমস অ্যাকর্ডিং টু দ্য স্পিরিট অফ দ্য টাইম, সময়ের উপরও ডিপেন্ড করে দেওয়া হতো। নানান ওইগুলো এবং অনেক সময় দেখা যায় একটা ইজের অনেক নাম আছে, মানে এক একজন এক এক ভাবে ওটাকে সে নাম দিয়েছে, একবার সংজ্ঞায়িত করছে। সিমিলারলি দ্য ডিউরেশন অফ এ পার্টি is also differs according to the choice of the একজন একটা বলে আরেকজন আরেকটা বলে, মানে এরকম পার্থক্য দেখা যায় আর কি। অ্যাপার্ট ফ্রম দিস, এগুলো বাদে এগুলো ছাড়াও অফ দ্য এজেস আর সাবডিভাইডেড ইনটু স্মলার এজেস, মানে কিছু কিছু আমরা উপ এইজে বা হচ্ছে আমরা যাকে বলি উপশাখা বা উপবিভাগে ভাগ করতে পারি। দো দ্য নেমস আর and time span of the ages in Elizabeth English literature differ from historian to historian. The following is derived from M.H. Abrams is dependable। মানে যদি এটা এক একজন একভাবে বলছে, তবে এরপরে নিচে যে এজগুলো বলা হচ্ছে এগুলো হচ্ছে M.H. আব্রামস, উনি হয়তো একজন লেখক, তার থেকে এটা কালেক্ট করে লেখা হয়েছে। এরপর দেখুন এইজ কি। ইংরেজি সাহিত্য শুরু হয়েছে কত সাল থেকে? 450 সাল থেকে, যার কারণে 450 থেকে 1066, এই কয় বছর এটা হচ্ছে কি এজ? দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড অর দ্য অ্যাংলো স্যাকসন পিরিয়ড। এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে। টোটাল 450 থেকে শুরু হয়েছে ইংরেজি এইজটা বা ইংরেজি সাহিত্যটা, আর আমাদের বাংলা সাহিত্য শুরু হয়েছে 650 সাল থেকে। ওকে, তো সাহিত্যের দিক ক্ষেত্রেও কিন্তু আমরা ইংরেজদের চাইতে 200 বছর অটোমেটিক্যালি পিছিয়ে আছি, এবং সেটা কিন্তু আমরা সবাই বলি ইংরেজদের কাছ থেকে আমরা 200 বছর এখনো পিছিয়ে আছি। 18 সালে যা বলছে আমরা এখন সেটা ভাবি। ওকে, যাই হোক, এই 450 থেকে 1066 সাল পর্যন্ত হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড বলা হবে, অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এরপরে 1066 থেকে 1500 সাল পর্যন্ত এটাকে বলা হয় কি মিডল ইংলিশ পিরিয়ড। এটা আবার অনেক ভাগ আছে, যেমন মানে প্রথম ভাগটা কি অ্যাংলো নরম্যান পিরিয়ড। অ্যাংলো নরম্যান পিরিয়ডের টাইম স্প্যানটা কত? 1066 থেকে 1340। এরপরে আবার এজ অফ সসার। সসার হচ্ছে একজন লেখক জিওফ্রে সসার, তার নাম থেকে এইজটার নাম হচ্ছে দ্য এজ অফ সসার। আর এখানে অ্যাংলো স্যাক্সন অ্যাংলো নরম্যান এখানে একটা জাতি ছিল। ওকে, তো সেই এজ অফ সসারটা হচ্ছে 1340 থেকে 1400 পর্যন্ত। এরপর বলছে কি থার্ড যে ফেজটা হচ্ছে 1500 থেকে 1600 সাল পর্যন্ত, এটাকে বলা হয় কি রেনেসাঁ পিরিয়ড। এটা কিন্তু সবচেয়ে বিখ্যাত যে এজ রেনেসাঁ পিরিয়ড। এটা আবার 4টা খণ্ড বা 4 অংশ বিভক্ত। একটা বলছে কি এলিজাবেথেন এজ, এটা কত সালে শুরু হয়েছিল? 1558 থেকে 1603, জ্যাকবিয়ান 1603 থেকে 1625, ক্যারোলিন 1625 থেকে 1649, কমনওয়েলথ 1649 থেকে 1660।
আমি যে এইটুকু আমি যেটুকু বললাম এটুকুর মধ্যে কি মানে কোনো অসামঞ্জস্যতা পেয়েছেন আপনারা? মানে এমন কিছু মনে হয়েছে যেগুলো আমি বুঝি নাই বা হচ্ছে কোনো কোশ্চেন আছে? না, তেমন কিছু নাই, মানে মনে হইতেছে যে না, বুঝছি। আচ্ছা, আরে আবার একটু ভালো মতো খেয়াল করুন যে কোন মানে কোন জিনিসটা স্কিপ করে গেছি আমি বা আপনারা খেয়াল করেন নাই কোন জিনিসটা। অ্যাংলো, অ্যাংলোটা কি ভাই? অ্যাংলো নরম্যান স্যাক্সন এগুলো হচ্ছে একটা জাতির নাম। আমরা আমরা বলি না আমরা হচ্ছে বাঙালি, তো ওগুলো অ্যাংলো নরম্যান স্যাক্সন ওগুলো একটা জাতি ছিল। আর আর কি আছে ওখান থেকে যেটা আমি স্কিপ করে গেছি বা বলি নাই? কি বলেন ভাই? খেয়াল করে দেখুন, আমি যে এই যে 450 থেকে যে এইজ গুলো শুরু হয়েছে 1660 পর্যন্ত বললাম, এই পর্যন্ত আমি কোনটা স্কিপ করে গেছি ভালো মতো খেয়াল করুন। কমনওয়েলথ কি বলছেন? অবশ্যই আমি কমনওয়েলথ বলছি, এটা হ্যাঁ, এখানে তো লেখাই আছে হ্যাঁ, ঠিক আছে। 16 কি থেকে বলছেন তাহলে? 1660। বুঝতে কালাকালি। পারছি না। আচ্ছা, দেখুন আমরা 2 নম্বরে বলছিলাম কি, এটা হচ্ছে 1060 থেকে 1500 সাল পর্যন্ত। আর এখানে এই রেনেসাঁ পিরিয়ডের যে এলিজাবেথান এইজ এটা শুরু হয়েছে 1558 সাল থেকে। আর এই যে দেখুন মিডল ইংলিশ পিরিয়ডটা শেষ হয়েছে এজ অফ সসার 1400 সালে। তার মানে এই 1401 থেকে 1558 পর্যন্ত আমি কিন্তু এরকম বলে নেই এবং এই সময় কোনো গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম সৃষ্টিও হয় নাই। দ্যাটস ওয়াই এজটাকে বলা হয় ডার্ক এজ বা ব্যারেন এজ। ওকে, বাংলা সাহিত্যে কিন্তু এরকম একটা অন্ধকারাচ্ছন্ন যুগ আছে, ঠিক আছে? ঈশ্বরচন্দ্র গুপ্ত 1760 সাল থেকে 1800 সাল, এই যে 40 বছর, এই 40 বছরের মধ্যে তেমন কোনো গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম হয় নাই। দ্যাটস এটাকে বলে অন্ধকারাচ্ছন্ন যুগ। ইংরেজিতেও এরকম একটা এইজ আছে, এটা হচ্ছে এই 1400 থেকে 1558 পর্যন্ত সাধারণত গণ্য করা হয় আর কি। মানে এই সময় কোনো গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম হয় নাই। এরপর আছে কি 1660 থেকে 1785 সাল পর্যন্ত, এটাকে বলা হয় কি দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ড। এটা একেবারে 3 ভাগে ভাগ করছে। কি কি? প্রথমটা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড, এটা 1660 থেকে 1700। রেস্টোর শব্দ অর্থ কি, মানে পুনর্বার বা মানে পুনর্বার গঠন করা। মানে এই সময় রাজা চার্লস দ্য সেকেন্ড নতুন করে আবার রাজা হয়েছিল, দ্যাটস এইজটার নাম হচ্ছে রেস্টোরেশন এইজ বা রেস্টোরেশন পিরিয়ড। এরপর আছে অগাস্টিয়ান এইজ বা এইজ অফ পোপ। ওই সময় আলেকজান্ডার পোপ নামে বিখ্যাত একজন লেখক ছিল, তার জন্য এইজের মানে এই এইজটি হচ্ছে তার নামে, এইজ অফ পোপ। এটা হচ্ছে 1700 থেকে 1745। এরপর আছে এইজ অফ সেন্সিবিলিটি বা এইজ অফ জনসন। এই সময় আবার অন্যতম একজন লেখক ছিল স্যামুয়েল জনসন। তো তার কারণে বা তার প্রভাবের কারণে এইজটার নাম হয়েছে কি এইজ অফ জনসন। হচ্ছে 1745 থেকে 1785 সাল পর্যন্ত। এরপরে আসছে কি, এখানে মূলত 85 বলতে একেবারে 98 পর্যন্ত হয়। এরপরে 1798 থেকে 1832 আমরা যে রোমান্টিক এইজের যে কবিতাগুলো পড়লাম এগুলো সব হচ্ছে রোমান্টিক পিরিয়ডের। ওকে, এইটা হচ্ছে লিরিক্যাল ব্যালান্স দ্বারা শুরু হয়েছিল। এইজটা শুরু হচ্ছে 1798 সালে এবং শেষ হয়েছিল 1832 সালে। এরপরে আসছে কি 1832 থেকে 1901 পর্যন্ত ভিক্টোরিয়ান পিরিয়ড। রানী ভিক্টোরিয়া, আমরা ছোট সময় একটা বাল্য শিক্ষা বই ছিল, মহারানী ভিক্টোরিয়া ইংল্যান্ডের অধীশ্বরী। তো ঠিক আছে, তো সেই ভিক্টোরিয়ার নাম থেকেই আসছে ভিক্টোরিয়ান পিরিয়ড বা ভিক্টোরিয়ান এইজ। ওই অংশটা আবার মানে ওই এইজটা আবার দুইটা দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে দ্য প্রি রাফায়েলটিক্স বা মানে ইতালির একজন লেখক ছিল হচ্ছে রাফায়েল। তো সরি রাফেল, রাফেল না রাফায়েল যেন সঠিক আমার মনে নেই, আমরা বিস্তারিত যখন পড়বো বই থেকে তখন আমরা দেখবানি। তো সেই রাফায়েল বা রাফেলের নাম অনুসারে বা তার যে ধারা সেই ধারা নিয়ে কিছু কবি সেই ধারাটাকে ফলো করে কবিতা লিখতো, যার কারণে ওই সময় নামটা হয় প্রি রাফেলটিক্স। এবং এইটার ডিউরেশন কত 1848 থেকে 1860। এরপর আছে অ্যাস্থেটিসিজম বা ডিকাডেন্স মানে ক্ষয়। এই যে মানুষের নাস্তিক্যবাদ বেড়ে যায় যখন আর কি এই সায়েন্সের বেশি ডেভেলপমেন্ট হতে থাকে, বিশেষ করে থিওরি অফ ইভালুয়েশন বা বিবর্তনবাদ হয়, তখনই মানুষ অনেক ধর্মের পথে তাদের বিশ্বাস কমে যায়, সুতরাং তারা নাস্তিকতার পথ বেছে নেয়। ওইটাকে বলা হয় কি অ্যাস্থেটিসিজম বা ডিকাডেন্স। এটা 1880 থেকে 1901 পর্যন্ত। এরপর আছে কি 1901 থেকে 1929 পর্যন্ত মডার্ন পিরিয়ড। মডার্ন পিরিয়ড আবার দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে এডওয়ার্ডিয়ান পিরিয়ড, মানে রাজা এডওয়ার্ডের নাম অনুসারে এডওয়ার্ডিয়ান, এবং হচ্ছে রাজা জর্জের নাম অনুসারে জর্জিয়ান পিরিয়ড। এডওয়ার্ডিয়ান পিরিয়ডের ডিউরেশন কত 1901 থেকে 1910, জর্জিয়ান হচ্ছে 1910 থেকে 1936। এরপর আসছে কি দ্য পোস্ট মডার্ন পিরিয়ড, মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের শেষ হয় যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়, ওইখান থেকে এখন পর্যন্ত পোস্ট মডার্ন পিরিয়ড চলতেছে এখনো কিন্তু। এইটি হচ্ছে মোট 8টা ভাগ ইংরেজি সাহিত্যের। মানে অনেক সময় কিন্তু দেখবেন যে
এই এইজ গুলা বা হচ্ছে সময় নিয়ে কিন্তু মত পার্থক্য আছে। তবে যদি আপনি এটা লিখেন তাহলে সমস্যা হবে না, কারণ এটাই বেশি মানে এখানে কিন্তু বলে দিয়েছে যে ইজ ডিপেন্ডেবল, এটা বেশি নির্ভরযোগ্য। এইজ গুলা কি বুঝতে পারছেন? মানে মোটামুটি লিস্ট যে এই এইগুলা কোথা থেকে নামকরণ করা হয়েছিল, ইংরেজ সাহিত্য বলতে আমরা কি বুঝি, তারপর হচ্ছে কোন এজের ডিউরেশনটা কি, কোন এজটা কি বলা হয়, নামকরণ কেন করা হয়েছে, এগুলা। জি, আচ্ছা, আর ডার্ক এজ বলতে শুধু প্রথমে যে আমরা এজটা দেখলাম ওইখানেই একটা এজ ছিল, আর তো কোনোটা গ্যাপ নাই, তাই না? আর গ্যাপ আছে, তবে মানে ওইটা হচ্ছে আহ, খুব ওইটা ডিউরেশনটা অনেক বেশি ছিল, যার কারণে ওইটা বেশি প্রাধান্য পেয়েছে। আর অনেক আছে, দেখা যায় মাঝে তেমন কোনো সাহিত্যকর্ম হয়নি। জি, আচ্ছা। আচ্ছা, তো আগামীকালকের জন্য হোমওয়ার্ক থাকবে, টোটাল এইজ গুলোকে আপনার খাতায় সুন্দর করে সাজাবেন, এখানে যেমন আছে থাকুক, আপনি আপনার মতো করে সাজাবেন। ওকে, যতটা সুন্দর করে সাজানো যায়, যেভাবে মনে রাখা যায়, টোটালি মুখস্থ চাই আমি আগামীকালকে। আমি জিজ্ঞেস করলে যে আমি যদি জিজ্ঞেস করি রেজিস্ট্রেশন এজের ডিউরেশন কত, অবশ্যই যেন সেটা মানে বলতে পারেন যে 1660 থেকে 1700 সাল পর্যন্ত, এরকম টোটালি মুখস্থ করে ফেলতে হবে। কারণ এটা আপনাদের সাবজেক্ট, আর এটি সবচেয়ে কঠিন মনে হয়। যদি আমরা এটা ভালো মতো পড়ি, আই থিঙ্ক কোনো সমস্যা হওয়ার কথা না। এখন দেখি বাকিটা মানে কতটুকু শেষ করা যায়। আচ্ছা, এখানে আর আমি কোশ্চেন গুলো কি কি হয়, কেমন প্রশ্ন হয়? কোশ্চেন গুলো হতে পারে আপনার ওল্ড ইংলিশ পিরিয়ডের একটা লেখা আছে, মানে ইংলিশ সাহিত্যের যে প্রথম লেখা, ওটাকে বলে ভিওল। আপনাকে বললো ভিওলফের মধ্যে আপনি জনজীবনে কি পান, মানে মোট কথা আপনাকে ভিওল সম্পর্কে লিখতে হবে। একটু আগে আপনাকে যে মানে বিওর সামারি পড়তে হবে, ওটা সম্পর্কে জানতে হবে, ওটা কত সালে খুঁজে পাওয়া হয়েছিল, কারা পেয়েছিল, ওখানে কোন কোন লাইফ স্টাইল, এগুলো সবই আপনাকে জানতে হবে। এবার হতে পারে যে আপনাকে বললো যে রোমান্টিক এজের ফিচার গুলো লেখো, মানে ওই কোন কোন ফিচার বা বৈশিষ্ট্য ছিল এগুলো, লাভ ফর নেচার, লাভ ফর বিউটি, ইমাজিনেশন, সাবজেক্টিভিটি, হেলেনিজম, এগুলো ওই এজের বৈশিষ্ট্য। এরপরে বললো যে মডার্ন যারা লেখক আছে, এই দুইজন মডার্ন লেখকের নাম লিখো, তাদের ডেসক্রিপশন দাও, তাদের বিখ্যাত সাহিত্যকর্মগুলো লেখো। তো আপনি কি মডার্ন লেখক আছে, টিএস ইলিয়ট আছে, তারপরে ম্যাথিউ হেডেন আছে, এদের সম্পর্কে আপনি লিখলেন। বা বললো যে দুইজন নভেলিস্টের সম্পর্কে লিখো, তাদের নভেল সম্পর্কে লিখো। আপনি সাইলাস মার্নারের, জর্জ এলিয়ট লিখতে পারেন, শার্লট যে ফ্রন্টি আছে, এদের সম্পর্কে মানে লিখতে পারেন। বা কি আছেন তার ওনার নাম হচ্ছে ডিএস লরেন্স আছে। তো সাধারণত এরকম ধরনের কোশ্চেন হয়। বা আপনাকে যেমন আর কিছু টার্ম আছে যে প্রোটেস্ট্যান্টিজম, অ্যাংলিকানিজম, হিউম্যানিজম, ব্ল্যাক ডেথ, তারপরে হচ্ছে মনে হয় আপনাকে বললো শেক্সপিয়ারের বিখ্যাত ড্রামাগুলো নিয়ে লিখুন, মানে এই টাইপের কোশ্চেন হয়। মোট কথা এখানে ফ্রি হ্যান্ড রাইটিং এর খুব কম আর কি, আপনাকে টোটালি জানতে হবে, সেই অনুযায়ী লিখতে হবে। আপনি বানিয়ে কিছু লিখতে পারবেন না, আপনাকে সবকিছু জানতে হবে, দ্যাটস ইট। আপনি এরপরে ঘুরিয়ে ফিরিয়ে আপনার মতো করে ফ্রি হ্যান্ড লিখতে পারবেন, বাট আপনাকে জানতে হবে। আপনি তো মানে মানে কবিতা থেকে আপনার মন মতো কিন্তু একটা ইউজ করতে পারেন, বাট এখানে ওরকম কিছু হবে না, আপনার ফ্যাক্ট বেসড। এটাই হচ্ছে একটু কঠিন। বুঝতে বুঝতে পারছি। পারছেন? আচ্ছা, তো আগামীকালকের জন্য ওইটি হোমওয়ার্ক থাকবে, দুজন অবশ্যই জমা দিতে হবে, আর টোটাল এটা মুখস্থ করতে হবে। আর সেই সাথে পড়া থাকবে হচ্ছে লর্ড বায়রনের যে ব্রিফ, ওইগুলো দাগাই দিছি। ঠিক আছে? জি, আচ্ছা, আচ্ছা, আর দুজনের কাছে কি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বইটা আছে না, উইলিয়াম জে লঙ্গের? আমি কিন্তু ওখান থেকে পড়াবো। এটা দেখতে হবে। আচ্ছা, ওকে ফাতেমা, আপনি না থাকলে একটু কালেক্ট করে নিন। আর যদি থাকে ভালো তো ভালোই, আমার এখান থেকে আমি কি ছবি দিব ওইটা? ছবিটা দেন দেখি, ওটা কোন বই। আচ্ছা, দেখুন আপনার কাছে আছে কি নাই, ওইটা ছবি দিয়ে দিতে। তো হলো ওইটা নিয়ে আসি। হ্যাঁ, দেখুন আমি গ্রুপে ছবি দিয়েছি, পারলে এই দুটো বই দুজনে কালেক্ট করে ফেলবেন, আর যদি থাকে তাহলে তো খুব ভালো। আমি মনে হয় ফাতেমা তো জোহরা, মনে হয় আমি পাই নাই এটা, যার কারণে আপনাকে দিতে পারি না মেবি, আমার যতটা মনে হয়। আমি আমি সেটা জানি না কিন্তু। মনে হয় আমার কাছে এটা নাই।
এই জন্য ছবিটা চাচ্ছিলাম। ভাই যদি না বাংলা থাকে আমার তাহলে কাছে আপনি তো নাই। বাংলাটা আপনার কাছে নাই, আচ্ছা তাহলে এখন কি আপনার নতুনটা নেবেন নাকি পুরাতনটা নেবেন? যেটা ইচ্ছা দিয়ে নতুনটা দেন। নিলে কি কোনো লাভ আছে? কোনো লাভ নাই, একই সবই এক। তাহলে নতুনটা নেওয়া কি দরকার? আচ্ছা তাহলে মানে পুরাতনটা আপনাদের ওখানে যদি পান আপনাদের ওখান থেকে নিয়ে নেবেন, মেবি 100 বা ওইটা আমি দামটা দেখি কত আছে, মেবি 250 শিখের টাকা দাম, আপ 50% নিতে পারে। 250 নাকি জানো ওইটা। ভাই আমি এই বই দেখছিলাম, বাংলাটা অনেক বড়, কি 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 জান লেখা থাকে, অনেক লেখা থাকে। হ্যাঁ এটা হচ্ছে ইংরেজিটার দাম 250 টাকা, তো এটা মনে করেন 120 বা 110 বা 125 এরকম নিতে পারে, মানে যার থেকে যে নিয়ে পারে আর কি, এটাই। আর ইংরেজি আর বাংলাটার দাম হচ্ছে কত ওয়েট। ভাই বাংলা নিয়ে কি লাভ হবে কোনো? এটা তো অনেক বড় হ্যাঁ অবশ্যই লেখা থাকে। বড় হয় ভাইয়া, এখন আপনি বড় ক্লাসে উঠছেন, তো অবশ্যই বড় বই লাগবে। আচ্ছা বাংলার দাম হচ্ছে তাই। 195, তার মানে এটা ওই ধরেন 80 90 100 টাকার মতো রাখতে পারে, তো মানে মেইনলি দুইটা বই 200 টাকা লাগতে পারে যদি পুরাতনটা নেন। পারলে নিয়ে নিয়েন আপনাদের ওখানে যদি পান, যদি না পান তাহলে আমি ব্যবস্থা করে দিবেন, ওকে। আমার কাছে ইংলিশটা আছে ভাই, এটা বইটা আছে কিন্তু আচ্ছা বাংলাটা নাই। যদি পারেন আপনাদের ওখানে খুঁজে একটু নিয়ে নিয়েন 2 1 দিনের মধ্যেই। ওকে ঠিক আছে, দিয়ে দেবো। আচ্ছা ওকে, তো তারপর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা হিস্ট্রি লেকচার